তো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন আনসার করতে হয় আর কি। হ্যাঁ, সো প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন আমরা একটু প্রশ্নটা একটু দেখে নেই। কিভাবে প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন আনসার করতে হয়। তো স্ক্রিন দেখা যাচ্ছে তো না? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া আপনি একটু বলছিলেন যে মানে সব মানে রিডিং এর সবগুলো পার্ট কিভাবে মানে হ্যাঁ, ওভারঅল। হ্যাঁ, ওটা আমি এটা একটু দেখাই, তারপর ওভারঅলটা দেখাবো। এটা একটু কিভাবে দেখাই। করা যায়। হ্যাঁ, দুইটাই দেখাবো। এটা দেখাই। আচ্ছা ঠিক আছে। আমি একটু এই জিনিসটা আমার বাকি ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু দেখি। তো এখানে কি দেওয়া আছে, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস। হ্যাঁ, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস on questions 15 to 28 which are based on reading passage below. আচ্ছা, হেডিংটা কি দেওয়া আছে? প্রথমে আমরা কি করব, রিডিং এর হেডিং করব। আচ্ছা, এই প্রশ্নের নাম হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, ঠিক আছে? তো যেটাই হোক, আমরা সব সময় যেটা করব সেটা হচ্ছে শুরুতেই আমরা শিরোনামটা পড়ে নিব। তো আমাদের শিরোনাম এখানে হচ্ছে কি, শিরোনামটা অন দ্য মুভ। অন দ্য মুভ। তো অন দ্য মুভ মানে কি? অন দ্য মুভ মানে অন দ্য মুভ মানে হচ্ছে আপনার মুভ মানে তো নড়া বা কোথাও যাওয়া। কোথাও যাওয়ার ক্ষেত্রে কিছু একটা বলছে। আচ্ছা, অন দ্য মুভ, অন দ্য মুভ। তো মুভ মানে যাওয়া, এটা বুঝতে পারছি, কিন্তু অন দ্য মুভ বুঝতে পারতেছি না, তাই না? এরকম যদি হেডিং আছে যে আমি হেডিং পরে বুঝতে পারলাম না, তখন খেয়াল করব এরকম কোনো কিছু দেওয়া আছে কিনা। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি? সাব হেডিং। এটা হচ্ছে সাব হেডিং। সাব হেডিং। তো শিরোনাম দেখে বুঝতে না পারলে ওই যে সাব হেডিং দেখে বোঝার চেষ্টা করতে হবে। তো সাব হেডিং কি লেখা আছে? ইকোনমিক অ্যানালাইসিস। তার মানে অর্থনৈতিক বিশ্লেষণটা sheds light on, sheds light on মানে sheds light on মানে প্রতিফলিত, নজর দেয়া। নজর দেওয়া, ঠিক আছে, নজর দেয়া অথবা আলোকপাত করা বলতে পারি আমরা। আলোকপাত করা, ঠিক আছে। তাহলে শেড লাইটস অন, এটা আরো হতে পারে লুক এট, ফোকাস। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন আর কি, রাইটিং এ এভাবে ঘুরাই লিখতে হবে। তাহলে শেডস লাইটস অন, আলোকপাত করা। তাহলে অর্থনৈতিক বিশ্লেষণটা কিসে আলোকপাত করে? sheds lights on the history of migration and on its future. হিস্ট্রি অফ মাইগ্রেশন। হিস্ট্রি মানে কি? ইতিহাস। মাইগ্রেশন মানে ইতিহাস, অভিবাসন, মানে স্থানান্তর। অভিবাসন, এখানে অভিবাসন, স্থানান্তর। তাহলে অভিবাসনের ইতিহাসের উপর আলোকপাত করে। আর কিসের উপর আলোকপাত করে? এন্ড ইটস ফিউচার, ভবিষ্যৎ। তার মানে এটার ভবিষ্যতের উপর, এটার অতীত এবং এটার ভবিষ্যৎ, তাই না? অভিবাসনের অতীতে কি হয়েছিল এবং ভবিষ্যৎটা কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা আগে থেকে বুঝে নিলাম যে আসলে এই প্যারাগ্রাফ অভিবাসনের অতীত কিরকম ছিল এবং অভিবাসনের ভবিষ্যৎ কিরকম হতে পারে, এবং সেটা আলোচনা করা হয়েছে কিসের দৃষ্টিকোণ থেকে? অর্থনৈতিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। কনসেপ্টটা আমরা নিয়ে নিলাম যে এখানে কি বলা হয়েছে। এবার আমরা প্যাসেজ পড়ব বুঝে বুঝে। এখানে যেটা একটু বলে রাখি যে মূলত হচ্ছে কি, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এই প্যারাগ্রাফ গুলো এ বি সি ডি নামে পরিচিত। আর সেই প্যারাগ্রাফ গুলো এইখানে যে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্ট গুলো কোন প্যারাগ্রাফে আছে কোন প্যারাগ্রাফে নাই সেটা আমাদের কি করতে হবে? ম্যাচ করতে হবে।
তো একটা Pronounce জিনিস করতে বলে হবে। রাখি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কি একটা প্যারাগ্রাফে একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। সে টোয়েন্টি মিলে। হ্যাঁ। 20 নাম্বার 21 নাম্বার দুইটাও কিন্তু এই প্যারাগ্রাফে থাকতে পারে, ঠিক আছে? তখন আমরা কি করবো, Yes. 20 আনসার শিটে 20 নাম্বারেও আনসার এ, 21ও আনসার দিব, হ্যাঁ, আর 21 A. আনসার দিব হচ্ছে এ, ঠিক আছে? ওকে। Okay. তো আমরা প্রথমে একটু প্যারাগ্রাফটা একটু দেখি যে প্রতিটা প্যারাগ্রাফে আসলে কোন প্যারাগ্রাফে কি নিয়ে বলছে, তারপর আমরা দেখব। তো ফার্স্ট স্টেপ, আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস সবসময় যে প্রসেসটা একটু ফলো করব। ফার্স্ট স্টেপ হচ্ছে হেডিং পড়া, হেডিং বুঝতে না বলে সাব হেডিং পরে একটা প্রিডিক্ট করা যে প্যারাগ্রাফের টপিকটা কি, কোন বিষয় নিয়ে প্যারাগ্রাফে কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখন আমরা বুঝতে পারছি যে ঠিক আছে অভিবাসন নিয়ে এখানে কথা বলবে। এরপরে আমাদের সরাসরি দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা সরাসরি করে চলে যাব, প্রশ্ন দেখব, ঠিক আছে? প্রশ্নের মধ্যে আমাদের পার্টিসিপেন্ট মানে একজন কম আছে না? আচ্ছা, তাহলে প্রশ্ন কি আছে, কি লেখা আছে কোয়েশ্চেনে কি পড়েন তো? 2025. আচ্ছা, 20 to 25, তার মানে কয়টা প্রশ্ন? 5টা। 5টা, ঠিক আছে? 5টা কিন্তু ঠিক আছে। আমাদের হিসাবটা হবে 25 মাইনাস 20 প্লাস 1, তাহলে 25 থেকে 20 করলো কত? 5, 5-এর সাথে 1, তাহলে কত হলো? 6। 6টা। তাহলে আমরা ভুল হিসাব করে ফেললাম না? কেমনে জানো তো বুঝলাম না। 20 to 25 আমরা ধরে নিলাম 5টা, আসলে তো 5 কোশ্চেন কয়টা? 6টা। লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1, তাহলে লাস্ট প্লাস 1 হবে কেন? হ্যাঁ, প্লাস 1 হবে কেন? মানে কয়টা প্রশ্ন, কারণ ওই যে প্রথম নাম্বারটা ইনক্লুডেড, তো 20 ও নাম্বার আচ্ছা এটাও আচ্ছা আচ্ছা। ইনক্লুডেড। সবসময় লিসেনিং ওটা খেয়াল করতে হবে, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে না পারলে আনসার করা কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি 6টা প্রশ্ন, তার মানে 6টা প্যারাগ্রাফের শিরোনাম আমাদের 6টা প্যারাগ্রাফের কন্টেন্টের সাথে এই স্টেটমেন্ট গুলো ম্যাচ করতে হবে, ঠিক আছে? এটা হেডিং ম্যাচিং এর জন্য, না এটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। ভাই এখানে দেখাচ্ছে 20, 21, 22, 23, 24, টোটাল 24। হ্যাঁ, এটা আরো একটু নিচেও আছে 25। 25টা। হুম, তাহলে 5টা হলো না? এখানে 1 2 3 4 5 6, একটু গুনে দেখেন তো। 1 2 3 4 5 6। ও আচ্ছা। এটা কিন্তু একটা বিশাল ভুল হয় লিসনিং এর ক্ষেত্রে, বিশেষ করে আমরা হয়তো আচ্ছা। দুটো প্রশ্ন খুঁজে বসি, তখন ঝামেলা হয়ে যায়। ওকে, এবার আমরা করব কি, তাহলে বুঝতে পারছি যে আমাদের 6টা কি করতে হবে, 6টা প্রশ্নের আনসার বের করতে হবে। এটা আনসার বলছি করতে হবে। which paragraphs in the passage, which paragraphs in the passage, প্যাসেজের কোন শিরোনাম মানে প্যারাগ্রাফটা contain the following information, মানে নিচের তথ্যগুলো কোন প্যারাগ্রাফে আছে। দেখা যাচ্ছে তথ্য, দুটো তথ্য একটা প্যারাগ্রাফে থাকতে পারে, থাকতে পারে না? হ্যাঁ। তাহলে আমাদের বেসিক ডিফারেন্স, আমরা যে হেডিং ম্যাচিং করেছিলাম, এই হেডিং ম্যাচিং এ হেডিং কয়টা? হেডিং ম্যাচিং এ 6টা। কেমনে 6টা? একটা প্যারাগ্রাফের কয়টা হেডিং থাকে? ও আচ্ছা, একটা। একটা হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে একটা প্যারাগ্রাফে 1 প্যারা ইকুয়ালস 1 হেডিং, তাই না? আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং এর ক্ষেত্রে খেয়াল করতে হবে যে প্যারাগ্রাফ ম্যাচিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং কোশ্চেন। তো প্যারাগ্রাফ ম্যাচিং এ যেটা বলছে এটা বলতেছে which information, কি বলছে? which paragraphs in the passage contain the following information, নিচের তথ্যগুলো কোন প্যারাগ্রাফে আছে। তাহলে 1 প্যারাগ্রাফ
one paragraph equals one heading. one plus one plus তারমানে one or more pieces of information, তাই না? বুঝতে পারছি? এটা বি কেয়ারফুল, এটা সবাই সাবধান থাকতে হবে। হ্যাঁ, এটা কোয়েশ্চেন কি হেডিং ম্যাচিং নাকি প্যারাগ্রাফ ম্যাচিং? হেডিং ম্যাচিং হইলে একটা শিরোনাম, কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং হইলে দেখা যাবে একটা প্যারাগ্রাফের মধ্যে কয়েকটা ইনফরমেশন থাকতে পারে। 20 নাম্বার এবং 25 নাম্বার দুইটা তথ্য একটা প্যারায় পাওয়া গেল, তাহলে সে সি নাম্বার প্যারাগ্রাফ পাওয়া গেল, তাহলে 20 নাম্বার ঘরেও আমরা সি লাগাবো, 25 নাম্বারেও সি লাগাবো। আমি বুঝতে পারছি ডিফারেন্সটা কি হেডিং ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এর মধ্যে? বুঝে গেছে? হ্যালো স্যার, একটা একটা প্যারাগ্রাফে কয়টা ইয়ে থাকবে কি বলেন স্যার, একটু আবার রিপিট করলে বেটার হতো। যে একটা প্যারাগ্রাফ, এটা এই প্রশ্নটা হচ্ছে, আমি আগে বলছি এই প্রশ্নটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। এখানে লেখা থাকবে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, কোন প্যারাগ্রাফে নিচের তথ্যগুলো আছে। হতে পারে যে একটা প্যারাগ্রাফে একটা তথ্য আছে, অথবা একটা প্যারাগ্রাফে দুইটা তথ্য আছে, একটা প্যারাগ্রাফে কোনো তথ্য নেই, কোনো তথ্য নেই। এটা হচ্ছে তথ্য নির্ভর, ঠিক আছে? তো তথ্য না থাকলে আনসারটা কি হবে? তথ্য না, আমরা তো প্যারাগ্রাফ করবো, এটা প্রশ্ন, এই প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে না, এগুলো তো প্রশ্নের সাথে রিলেটেড, তাই না? তো প্যারাগ্রাফে না থাকলে প্যারাগ্রাফটা বাদ যাবে। কথা বুঝে গেছে? সে এইখানে দেওয়া আছে A to I, ঠিক আছে না? এখন আমরা ধরে নিলাম A তে পাইলাম এইটা এবং এইটা, বাকি রইল কয়টা? চারটা না? B তে আমরা কোনো তথ্যই পাই নাই। C তে পাইলাম এইটা, D তে পাইলাম এইটা, E তে পাইলাম এইটা। তাহলে কি হইলো? A প্যারাগ্রাফে পাইলাম, B প্যারাগ্রাফে পাইলাম না, C D E পাইলাম, F ও পাইলাম না, G ও পাইলাম না, H ও পাইলাম না, I ও পাইলাম না। তো সব প্যারাগ্রাফ যে পাইতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? আমরা একটা প্র্যাকটিক্যালি দেখবো একটু। আমি আগে থেকে একটু বলে দিলাম যে হেডিং ম্যাচিং এ শিরোনাম একটা হবে, কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং এ মানে তথ্য থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। একটু লিখে রাখি কি বলছি, আমি একটু বলে দিচ্ছি। প্যারাগ্রাফ ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং এ 1 ইনফরমেশন, থাকতেও পারে, আবার 2 কোনো ইনফরমেশন নাও থাকতে পারে, আবার 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি more than one piece of information, ঠিক আছে? আরেকবার বলি একটু, কি কি ইনফরমেশন থাকতে পারে। এক নাম্বার কি, একটা নাও থাকতে পারে, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনফরমেশন নাও থাকতে পারে, 3 নাম্বার হচ্ছে একাধিক ইনফরমেশনও থাকতে পারে। ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি। আমি একটু সময় দিলাম যে প্যারাগ্রাফটা পড়ার। এই প্যারাগ্রাফটাতে নিচের কোন ইনফরমেশনটা আছে আমরা একটু সময় নিয়ে বলি তো দেখি।
changing the laws and immigration সম্পর্কে কিছু নেই, গ্লোবালাইজেশন সম্পর্কে আছে। labor is তাহলে আমরা একটু পড়ি, ঠিক আছে? During the successive wave of globalization, successive শব্দের অর্থ কি? সফল। সাকসেস মানে সফল, সাকসেসিভ মানে হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিকতা। সাকসেস মানে সফল, সাকসেসফুল মানে সফলতা, সাকসেসিভ মানে ধারাবাহিক। পাশাপাশি আমরা আরেকটু শব্দ আমরা জেনে নিব যেটা কনফিউশন হতে পারে। সাকসেসর মানে কি? সাকসেসর সফল ব্যক্তি না, সাকসেসফুল। সাকসেসফুল মানে সফল ব্যক্তি, সাকসেসর মানে হচ্ছে উত্তরসূরি। উত্তরসূরি মানে, তাহলে এখন আপনি কোন পোস্টে আছেন কাতার এয়ারবেসে? আপনার ডেজিগনেশন কি? ফার্স্ট কামের শেফ। আচ্ছা, আপনার আগে কে ছিল ওই পজিশনে? আমার আগে আগে ওই পজিশনে কে ছিল? আমার আগে পজিশনে কে ছিল? ওনার নাম কি? ওনার নাম হইতেছে শ্রীলঙ্কান ছিল, নাম ছিল বিপুল। আচ্ছা, ওনাকে উনি হবে আপনার প্রেডিসেসর। উনি কে? প্রেডিসেসর মানে আপনি একটা পজিশনে যে আগে ছিল সে হচ্ছে প্রেডিসেসর, আর আপনার পরে যদি ওইখানে কেউ আসে সে হবে কি? সাকসেসর। হাসনাইন স্কেয়ার, ঠিক আছে? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাসনাইন স্কেয়ার। এখন এটা সিইও হচ্ছে জুলফিকার হাসনাইন, ঠিক আছে? এখন সে আমি চলে যাওয়ার পরে এটা সিইও হলো আমার মেয়ে সাউসান, ঠিক আছে? তাহলে সাউসান হবে কি, প্রেডিসেসর নাকি সাকসেসর? উত্তরসূরি। উত্তরসূরি। কি হবে, সাকসেসর না প্রেডিসেসর? সাকসেসর। আর আমি হব সাউসানের প্রেডিসেসর। বুঝতে পারছি? এটা খুবই ইম্পর্টেন্ট। স্পিকিং এও লাগবে, রাইটিং এও লাগবে, লিসনিং এও লাগবে, রিডিং এও লাগবে। এই সাকসেসফুল ওয়ার্ডটার অর্থ সাকসেসিভ, সাকসেসর, এটাতে আমরা মেজরিটি ভুল করি। আচ্ছা, so that during the successive wave of globalization in the 3 centuries leading up to the First World War, 3 centuries মানে 300 বছর। লিডিং আপ টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে কত? 1945। 1945 বছরের আগ থেকে 300 বছর পর্যন্ত, 1945 আগে 300 বছর পর্যন্ত এই সময়টুকুতে, তাহলে এটা ডিউরিং প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, কমা দিয়ে শেষ। এবার তাহলে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আমরা এখন মূল সেন্টেন্স দেখব। এই সেন্টেন্স শুরু হচ্ছে এখান থেকে, মাইগ্রেশন অফ লেবার। মাইগ্রেশন অফ লেবার মানে শ্রমিকদের অভিবাসন। হ্যাঁ, ওয়াজ কনসিস্টেন্টলি মানে সুষমভাবে, সুষ্ঠুভাবে। ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রাইভার্স, অর্থাৎ সবচাইতে বড়। ড্রাইভার মানে কি? পরিচালক বা চালিকা শক্তি। অফ ইকোনমিক চেঞ্জ, অর্থনৈতিক পরিবর্তনের সবচাইতে বড় চালিকা শক্তির একটা ছিল হচ্ছে শ্রমিকদের অভিবাসন। মানে শ্রমিক অভিবাসনের মধ্য দিয়ে অর্থনৈতিক পরিবর্তনটা ঘটতো। কখন সেটা? 300 বছর আগে। কিসের? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 300 বছর আগে। সিন্স 1945 সাল থেকে the world has experience মানে মুখোমুখি হওয়া। এক্সপেরিয়েন্স মানে কি? আর এনকাউন্টার মানে
এক্সপেরিয়েন্স, মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া, ফেস। এ নিউ ইয়ারা, ইয়ারা মানে কি? ইয়ারা যুগ। যুগ বা আমল। অফ অ্যাক্সিলারেটিং গ্লোবালাইজেশন, ক্রমবর্ধমান বিশ্বায়নের একটা নতুন আমলের সম্মুখীন হয়েছে। তাহলে বিশ্বায়নের এই প্রক্রিয়াটা শুরু হয়েছে কখন? 1945 সালের পর থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমরা গোল্লা করে রাখবো, কারণ প্রশ্ন আসতে পারে যে বিশ্বায়নের মানে গতিটা বাড়ছে কোন সময় থেকে, তখন আমাদেরকে এটা এখানে আসতে হতে পারে। এরপর বলছে and the international movement of labor, ইন্টারন্যাশনাল মুভমেন্ট অফ লেবার মানে শ্রমিকদের আন্তর্জাতিক যে গতিবিধি is proving once again to be the greatest economic and social significance. তাহলে শ্রমিকদের গতিবিধির উপরই নির্ভর করে অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন। দ্য গ্রেটেস্ট economic and social significance, অর্থনৈতিক গুরুত্ব যেরকম মহৎ বিশাল, সামাজিক গুরুত্ব সেরকম বিশাল। তাহলে এখানে বলছে যে আন্তর্জাতিক শ্রম বাজারের গতিবিধি আরেকবার প্রমাণ করছে যে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এটার গুরুত্ব অত্যন্ত বেশি। তার মানে ফোকাসটা কার দিকে হইলো? আসলে পুরোটাই হচ্ছে শ্রমিকদের অভিবাসন, তাই না? শ্রমিকদের অভিবাসন। প্রথমে বলছে 300 বছর আগ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধের, এটা প্রথম বিশ্বযুদ্ধ বলছে না, প্রথম বিশ্বযুদ্ধের 300 বছর আগ পর্যন্ত শ্রমিকদের অভিবাসনের কারণেই অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে। 1945 সাল থেকেও বিশ্বের যে একটা নতুন বিশ্বায়ন দেখেছে, সেটাও মূলত কিসের ফোকাসটা কোন দিকে আসছে? Since 1945, world has experienced a new era of accelerating globalization. মানে 1945 থেকে সারা বিশ্বে বিশ্বায়নের একটা নতুন আমল শুরু হয়েছে। এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মুভমেন্ট অফ লেবার এবং আন্তর্জাতিক শ্রমবাজারের যে গতিবিধি, সেখান থেকে আরেকবার প্রমাণ হচ্ছে যে দ্য গ্রেটেস্ট ইকোনমিক এন্ড সোশ্যাল সিগনিফিকেন্স, এটার ব্যাপক অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব। মানে শ্রমিকদের অভিবাসনের গতিবিধিটা ব্যাপক অর্থনৈতিক এবং সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ, ব্যাপকভাবে অর্থনৈতিক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। As a new study by Barry Cheswick of the University of Illinois at Chicago and Timothy Hatton of the University of the Essex makes explain it is economic factor. It makes plain এটা তাহলে এই গবেষণাটা কোথায় হচ্ছে, একটা ওইখানে নাম দিল, তার নামটা আমাদের জন্য সিগনিফিকেন্ট না। সে কি বলতে যাচ্ছে? ইট ইজ ইকোনমিক ফ্যাক্টর দ্যাট হ্যাভ বিন uppermost through the history of migration. তাহলে ইট ইজ ইকোনমিক ফ্যাক্টর, অর্থনৈতিক বিষয়ের কারণেই, মানে এটা হচ্ছে আমরা বলি ক্ল্যাপ সেন্টেন্স, কোনো কিছুকে জোর দিয়ে বোঝানোর জন্য। এটা রাইটিং এ ও আমাদের ব্যবহার করা শিখতে হবে, যে কিভাবে জোর দিয়ে লিখতে হয়। যেমন আই হেল্প ইউ, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করেছিলাম, ঠিক আছে। কিন্তু যদি বলি ইট ইজ আই হু হেল্পড ইউ, তার অর্থ কি হবে? আমি আপনাকে সাহায্য করেছিলাম, তাই না? সাহায্য করেছিলাম। তো এখানে বলছে ইট ইজ ইকোনমিক ফ্যাক্টর, অর্থনৈতিক কারণেই, that have been uppermost, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে uppermost মানে সবচাইতে বেশি ছিল, through the history of migration, অভিবাসনের ইতিহাসের প্রধান চালিকা শক্তি বা প্রধান প্রভাবক হিসেবে কোনটা বেশি ছিল? ইকোনমিটাই বেশি ছিল, অর্থাৎ অর্থনৈতিক কারণেই অতীতে অভিবাসন ঘটেছিল। তাহলে এই প্যারাগ্রাফে আমরা দেখলাম টপ টু বটম যে
বিশ্বযুদ্ধের আগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবসময়ই অভিবাসনটা মূলত অর্থনৈতিক কারণেই ঘটেছিল, তাই না? তো এবার আমরা দেখি প্যাসেজের কোন জায়গায় এই কোয়েশ্চেনের কোন জায়গায় এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমটাতে দেওয়া আছে চেঞ্জিং ডিপার্চার পয়েন্টস মানে হ্যাঁ স্থানান্তর। ডিপার্চার মানে আমরা যেখান থেকে আমরা ডিপার্ট করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। যেমন আমি বাংলাদেশ থেকে আমেরিকা গেলাম, আমার ডিপার্চার পয়েন্টস কোনটা হবে? বহির্গমন। ডিপার্চার কোনটা হবে? বাংলাদেশ থেকে যদি আমি আমেরিকা যাই, ডিপার্চার হবে আপনার বাংলাদেশ। আর আমেরিকাটা হবে আমার কি? ডেস্টিনেশনস। ফর মাইগ্রেন্টস মানে অভিবাসীদের পথ পরিবর্তন, সোজা কথা। যেমন দেখা গেল বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাওয়ার জন্য এখন পাগল। ঘটনা যদি এরকম হয় যে আমেরিকা থেকে মানুষ আর আমেরিকা থেকে বাংলাদেশে আসা শুরু করছে, বাংলাদেশ থেকে আমেরিকা আর যাচ্ছে না, ট্রাম্প আসার পর থেকে বরং উল্টো আমেরিকা থেকে মানুষ পালাচ্ছে, তাহলে কি হবে? চেঞ্জিং ডিপার্চার পয়েন্টস এন্ড ডেস্টিনেশনস ফর মাইগ্রেন্টস, এই কথাটা কি এখানে আলোচনা হয়েছে? এটা কি এখানে আলোচনা হয়েছে? এখানে ইকোনমিক ফ্যাক্টর নিয়ে আলোচনা হয়েছে, এখানে আসে নাই যে দেশ বদলাই নাই তো, কোন দেশ থেকে কোন দেশে যাবে এই বিষয়টা কোনোটা এখানে আসে নাই, তাহলে এটা হবে না। ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রেজেন্ট ইমিগ্রেশন পলিসি, বর্তমানে ইমিগ্রেশনের নীতিমালা কি এখানে আসছে কোথাও? আসে নাই, তাহলে এটা হবে না। আগের কথা বলা হয়েছে। The immigrants who reach countries find more acceptable. The immigrants মানে অভিবাসী, মানে যাদের অভিবাসীরা রিচ কান্ট্রিজ ধনী দেশরা find more acceptable, কোন অভিবাসীদেরকে ধনীরা বেশি গ্রহণ করতে চায়, অর্থাৎ কোন ধরনের অভিবাসীরা উন্নত দেশের বেশি গ্রহণযোগ্য, এই কথাটা কি এখানে আলোচনা হয়েছে? এটাও কোথাও আলোচনা হয়নি। হাউ আর্নিং মোর মানি, বেশি টাকা কামাইলে সেটা আফেক্ট মাইগ্রেশনকে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, এই কথাটা কি আলোচনা হয়েছে? এটাও আলোচনা হয়নি। মাইগ্রেশন ওয়াজ মেইনলি কম্পালসারি, মাইগ্রেশন বাধ্যতামূলক, এই কথাটা কি আলোচনা হয়েছে? মাইগ্রেশন যে বাধ্যতামূলক না। চেঞ্জিং দ্য লস অন ইমিগ্রেশনের আইন কানুন পরিবর্তনের, এই কথাটা কি আলোচনা হয়েছে? না, এটাও আলোচনা হয়নি, তার মানে কোনোটাও হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে, প্যাসেজের পরবর্তী প্যারাগ্রাফ পড়ব। আমি একটু পড়ছি, দেখা যাক। ফর মেনি ইয়ার্স, ফর মেনি ইয়ার্স মানে ফর মেনি ইয়ার্স আফটার ডিসকভারি অফ আমেরিকা আবিষ্কারের অনেক বছর পর থেকে অনেক বছর পর্যন্ত the flow of free migration from Europe was steady. তাহলে ইউরোপ থেকে অভিবাসনটা কিরকম ছিল? স্লো মানে প্রবাহ, অর্থাৎ বিনে পয়সায় অভিবাসন করার এই প্রবাহটা, ইউরোপ থেকে এই প্রবাহটা ছিল কি? সুষম ছিল, তাই না? সুষম থাকলে কি হবে? বাট কোয়াইট স্মল, কিন্তু খুবই কম। মানে সুষম গতিতে ইউরোপ থেকে বিনা পয়সায় মানুষ অভিবাসন করত আমেরিকা আবিষ্কারের পর থেকে কয়েক বছর পর্যন্ত, তবে এই সংখ্যা ছিল সীমিত। কেন? এই যে এক্সপ্লেনেশন দি, এই যে কোলন থাকা মানে এটা ব্যাখ্যা। এই সুষম এবং কম হওয়ার পিছনে কারণটা বলছে ট্রান্সপোর্ট কস্ট ওয়্যার হাই, তার মানে কি গাড়ি ভাড়া বেশি ছিল। কন্ডিশনস হার্শ, তার মানে আবহাওয়া বৈরী ছিল। and the dangers of migration great, এবং অভিবাসনের ভয়টা বেশি ছিল, মানে বিপদটা বেশি ছিল। তাহলে
অভিবাসন করলে বিপদের সম্মুখীন হইতে হতো, আবহাওয়ার অবস্থা খারাপ গাড়ি ছিল ভাড়া বেশি এবং ছিল, গাড়ি ভাড়া বেশি ছিল, যে কারণে তখন হ্যাঁ ইউরোপ থেকে মানুষ মাইগ্রেশনটা ছিল মাইগ্রেশন করতো না, সংখ্যায় কম। শিথিল না, সংখ্যা কম। In 1650, 1650 সালে, a free migrant passage to North America cost nearly half a year's wages for a farm laborer. একজন খামারের মজুরির জন্য নর্থ আমেরিকাতে যাইতে তার কস্ট নিয়ারলি হাফ ইয়ার্স ওয়েজেস, তার বেতনের 1 বছরের বেতনের অর্ধেক খরচ হয়ে যেত ইন সাউদার্ন ইংল্যান্ড। সাউদার্ন ইংল্যান্ড থেকে একজনকে আমেরিকা যাইতে তার পুরো বছরের ইনকামের অর্ধেক ইনকাম খরচ করে ফেলতে হইত। তার মানে খরচটা কত বেশি ছিল সেটা ফোকাস করছে। বুঝাইছে। Slavery predominated until the slave trade was stopped in the first half of the 19th century. 19th century প্রথম 50 বছর পর্যন্ত, 50 বছর মানে দাস প্রথা, হ্যাঁ 1850 এর আগ পর্যন্ত দাস প্রথা যতক্ষণ বন্ধ হয়নি তখন দাস প্রথাটা কি ছিল? ব্যাপক ছিল। Slavery predominated মানে দাস প্রথা ব্যাপক ছিল until the slave trade was stopped, যতক্ষণ পর্যন্ত না এই দাসের ব্যবসা বন্ধ হয়নি। কোন সালে বন্ধ হয়েছে তাহলে? In the first half of the 19th century, তার মানে 1850, 1850 পর্যন্ত। By around 1800, 18 সালের দিকে, North America and Caribbean island had received some 8 million immigrants. 8 million immigrants তারা 18 সালের মধ্যে গ্রহণ করছে। Of these, about 7 million are African slaves. তাহলে নর্থ আমেরিকা এবং ক্যারিবিয়ান আইল্যান্ড গুলোতে 8 মিলিয়ন লোক, 8 মিলিয়ন ইমিগ্রেন্ট ছিল। তার 8 মিলিয়নের মধ্যে 7 মিলিয়নই ছিল কি? আফ্রিকান স্লেভস। তার মানে কোত্থেকে আসছে লেবার গুলো? কোত্থেকে আসছে? আফ্রিকা থেকে। আফ্রিকান দাস, আফ্রিকা থেকে। তাহলে আমরা এই প্যারাগ্রাফে কি নিয়ে পাইলাম? যে মাইগ্রেশনের প্রবাহটা ছিল কম, মূলত কম, যে কিছু ফ্যাক্টরের জন্য, যেমন গাড়ি ভাড়া বেশি, আবহাওয়া খারাপ ইত্যাদি। তো দেখা যাক এখানে আনসার কি হতে পারে, চিন্তা করে দেখেন তো। Disadvantage of present. Disadvantages of কত নাম্বার? 21। এখানে বলছে disadvantages of present immigration policies, বর্তমান অভিবাসন নীতিমালার অসুবিধা। এখানে কি কোনো নীতিমালা আসছে? এটা আনসার হতে পারে না। তারপর চিন্তা করেন তো। Changing departure points and destination for migrants. Departure points তো চেঞ্জ হয় নাই। How earning more money affect immigration? অনেক বেশি ইনকাম করা কিভাবে এফেক্ট করে মাইগ্রেশনকে? এটা কি হবে? কোনটা? How earning more money affect migration? না, how earning more money affects migration, মাইগ্রেশন কে এফেক্ট করে এই কথা তো বলে নাই এখানে। মোর মানি ইনফরমেশন তো আসে নাই। তাহলে তো একটাও তো নাই মনে হচ্ছে। এটা একটু জটিল, একটু ভালো করে বুঝতে হবে। বলছে যে the immigration who rich countries find more acceptable. এটা বাংলা অর্থ হচ্ছে এই সমস্ত অভিবাসীদেরকে ধনী দেশের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়।
ধনী দেশগুলো যে সমস্ত অভিবাসীদেরকে বেশি গ্রহণ করে। এখানে ধনী দেশ কাদেরকে গ্রহণ করে এই কথাটা কি বলছে? ধনী দেশ আসছে কোথাও? আসলেও যে বুঝে নিতে পারছে যে নর্থ আমেরিকা আমরা ধনী ধরতে পারি, কিন্তু আমেরিকার কথা বলা হয়েছে। এটা বেশি গ্রহণযোগ্য এটা তো বলে নাই। এখানে ব্যাপারটা সূক্ষ্ম। Migration was mainly compulsory. এখানে আমি একটু বলছি, এই যে 1960 কস্ট কত বলছে সেটা বলছে, তাই না? স্লেভারি প্রিডমিনেটেড, এই কথাটা বলছে, স্লেভারি প্রিডমিনেটেড Predominated. মানে দাস প্রথা কি ছিল? বেড়ে গেছে, ব্যাপক ছিল। ব্যাপক ছিল। কখন? আনটিল দ্য স্লেভ ট্রেড ওয়াজ স্টপড, যতক্ষণ পর্যন্ত এই প্রথাটা বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত এই প্রথাটা ব্যাপক ছিল। তাহলে বন্ধ হয়েছে কোন সালে? 1850। আচ্ছা, তো 1850 ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। এই 1850 কথাটা বলার পরে বলতেছে বাই অ্যারাউন্ড 1800, মানে 1850-এর আগ পর্যন্ত সময়ের মধ্যে নর্থ আমেরিকা এন্ড ক্যারিবিয়ান আইল্যান্ড রিসিভ 8 মিলিয়ন ইমিগ্রেন্টস, আর এই 8 মিলিয়ন ইমিগ্রেন্টস এর মধ্যে 7 মিলিয়নই হচ্ছে কি স্লেভস। তার মানে কি তারা ইচ্ছে করে আসছে? না, ওরা বিক্রি করে দিছে, বিক্রি করে দেওয়া হয়েছে, দাস। দাস। তাহলে আনসার কোনটা হবে? চেঞ্জিং ডিপার্চার পয়েন্ট হবে না, ডিসঅ্যাডভান্টেজ প্রেজেন্টেশন হবে না, এটা হবে না। হাউ আর্নিং মোর মানি, এখানে মোর মানি আর্ন করার তো কোনো সুযোগই নাই। মাইগ্রেশন ওয়াজ মেইনলি কম্পালসারি, এটা কম্পালসারি না? দাসদেরকে, দাসরা কি ইচ্ছে করতে পারবে?